ট্রাম্পের শান্তি চুক্তি ঘিরে ইউক্রেনের চূড়ান্ত অনিশ্চয়তা, ইউরোপীয় মিত্রদের পাল্টা প্রস্তাব ও যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের মুখে কিয়েভ। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করল চীন, 500 থেকে 1300 কিলোমিটার এবং গতিবেগ শব্দগতির 5 থেকে 7 গুণ। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 174, নিখোঁজ বহু মানুষ, হাজারো পরিবার গৃহহীন। এবং বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে, বাংলাদেশেও ব্যাপক প্রভাব। 22 ক্যারেটের প্রতি ভরির দাম 2,08,000-এর বেশি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 28 দফা শান্তি চুক্তি কেন্দ্র করে ইউক্রেনকে ঘিরে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। নির্ধারিত সময়সীমার চাপ, ইউরোপীয় মিত্রদের পাল্টা প্রস্তাব ও যুদ্ধক্ষেত্রে টানা বিপর্যয়, সব মিলিয়ে কিয়েভ এখন এক কঠিন মোড়ে দাঁড়িয়েছে। বিস্তারিত আরফাত ইয়াসেরের রিপোর্টে। ইউক্রেন যুদ্ধে শান্তি চুক্তির সম্ভাবনা যতই ঘনীভূত হোক, কিয়েভের জন্য সেই পথ মোটেই আশাব্যঞ্জক নয়। যুদ্ধবিরতির 28 দফা চুক্তিতে সম্মতির জন্য ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউরোপীয় দেশগুলোর চাপে সেই অবস্থান থেকে সাময়িকভাবে সরে এসেছেন তিনি। এরই মধ্যে ইউরোপীয় মিত্রদের পক্ষ থেকে এসেছে পাল্টা শান্তি প্রস্তাব। চলছে নিবিড় কূটনৈতিক দর কষাকষি। কথাবার্তা হলেও পর্যবেক্ষণে যে চুক্তি হবে তা ইউক্রেনের পক্ষে যাবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। আর সেই খারাপ চুক্তি প্রত্যাখ্যান করলে কিয়েভকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঝুঁকি নিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া রাশিয়ার অগ্রযাত্রা কতদিন থামিয়ে রাখা যাবে, এ নিয়ে দেশের ভেতর ও বাহিরে বড় শঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ শীঘ্রই আবারও মস্কো ভ্রমণে যাচ্ছেন। সেখানে প্রেসিডেন্ট পুতিন সহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এবারের মিশনের অন্যতম লক্ষ্য ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্ক নিয়ে রাশিয়ার দাবি শিথিল করানো। রাশিয়া এতে রাজি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 2014 সাল থেকে দনবাস অঞ্চলে যুদ্ধ, লুহান্স্ক ও দোনেৎস্কে কেন্দ্র করে বিদ্রোহী ও সরকারি বাহিনীর সংঘর্ষে রাশিয়ার ভূমিকা সবসময় ছিল গুরুত্বপূর্ণ। এখন লুহান্স্ক ও দোনেৎস্কের বেশিরভাগই রুশ বাহিনীর দখলে। শান্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত হিসেবে মস্কোর দনবাস অঞ্চলটি পুরোপুরি রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে। তবে এর বিনিময়ে ইউক্রেনের অন্যান্য দখলকৃত অঞ্চলগুলো ছাড়তে আপত্তি জানায়নি তারা। এদিকে ইউক্রেনের অভ্যন্তরীণ সংকট আরও ঘনীভূত হয়েছে। শুক্রবার দুর্নীতিবিরোধী তদন্তকারীরা প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অফ স্টাফ ও প্রধান আলোচক আন্দ্রিও ইয়ারমাকের বাড়িতে তল্লাশি চালিয়েছেন। ইতোমধ্যে মার্কিন প্রস্তাবে চাপে থাকা কিয়েভ প্রশাসনের জন্য এটি বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। রণক্ষেত্রেও পরিস্থিতি প্রতিকূল। সেনা সংকটের কারণে একাধিক ফ্রন্টে রাশিয়ার অগ্রগতি ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। জাপোরিজঝিয়া, পোক্রাভস্ক, দোনেৎস্ক ও উত্তরের কুপিয়ান্স্ক সহ সব দিক থেকেই এগিয়ে আসছে রুশ সেনারা। শীত আসার আগেই দোনেৎস্কের অবশিষ্ট অংশ হাতছাড়া হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র ক্রামাতোরস্কের কাছেও পৌঁছে গেছে রুশ বাহিনী। স্বল্প পাল্লার ড্রোন হামলায় প্রতিদিন ক্ষয়ক্ষতি বাড়ছে। হারানো অঞ্চল পুনরুদ্ধারের সম্ভাবনাও এখন ক্ষীণ। ফলে রাশিয়ার অভ্যন্তরীণ সংকট দুর্বল হয়ে পড়া এখন কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের প্রধান আশা হয়ে দাঁড়িয়েছে। তবে এই প্রত্যাশা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। 2023 সালে ভাড়াটে সামরিক বাহিনী ওয়াগনারের বিদ্রোহ মাত্র 72 ঘন্টায় গুটিয়ে যায়। রাশিয়ার মতো নিয়ন্ত্রিত সমাজে বড় অস্থিরতা তৈরি করা সহজ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আরাফাত ইয়াসার, আরটিভি। ইউক্রেনের বর্তমান সরকার অবৈধ, তাই তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা অর্থহীন। 3 দিনের কিরগিজস্তান সফর শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ট্রাম্প প্রস্তাবিত 28 দফা পরিকল্পনাটি কোনো খসড়া চুক্তি নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্ভাব্য বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। মেয়াদ শেষ হওয়ার পরেও নির্বাচন না দেয়ায় জেলেনস্কি সরকার বৈধতা হারিয়েছে বলে দাবি করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির বর্তমান সরকার অবৈধ হওয়ায় তাদের সঙ্গে চুক্তি করে লাভ নেই বলে মন্তব্য তার। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি কোনো খসড়া চুক্তি নয়, তবে এটি ভবিষ্যতে চুক্তির ভিত্তি হতে পারে বলে জানান রুশ প্রেসিডেন্ট। এর জবাবে কিয়েভ বলছে, রাশিয়ার আগ্রাসনের কারণে সামরিক আইন কার্যকর থাকায় নির্বাচন সম্ভব নয়। 2024-এর 20 মে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়েছে ভলোদিমির জেলেনস্কির। তবে যুদ্ধের কারণে বর্তমানে সামরিক আইন চলমান থাকায় নির্বাচন হবে না দেশটিতে। এই কারণে এখনও নিজ পদেই বহাল আছেন তিনি। ট্রাম্পের 28 দফা প্রস্তাবে রাশিয়ার দাবি বিবেচনায় নেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন ভ্লাদিমির পুতিন। তবে দখলকৃত অঞ্চল সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনো আলোচনা প্রয়োজন বলে জানান তিনি। এ সময় দখল করা অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনারা না গেলে বল প্রয়োগের মাধ্যমে তাদের সরানোর হুঁশিয়ারিও দেন পুতিন। এদিকে পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। বুদাপেস্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠকটি আয়োজনের প্রস্তাব দিয়েছেন অরবান। জবাবে ট্রাম্পের সম্মতির কথা জানিয়ে সেখানে বৈঠক করতে রাজি হন পুতিন। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো-ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র দেশ হিসেবে দুই পক্ষের সঙ্গেই সমান সম্পর্ক বজায় রেখে চলেছে হাঙ্গেরি। বিনিয়ামিন, RTV। মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের আশ্রয় আবেদনে নিষ্পত্তি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যের উপর গুলিবর্ষণের ঘটনার জেরে এই সিদ্ধান্ত বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেন, বাইডেন প্রশাসনের উদ্যোগে যুক্তরাষ্ট্রে আনা প্রায় ৭৬,০০০ আফগান শরণার্থীর বাছাই প্রক্রিয়া আবারও তদন্ত করা উচিত। আরও জানাচ্ছেন বিনিয়ামিন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা USCIS বিভাগের পরিচালক জোসেফ অ্যাডলো সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, যতক্ষণ না প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই করা হবে, ততক্ষণ আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে। ঘোষণাটি এমন সময় এলো যখন ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলির অভিযোগে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়। 2 সেনার একজন মারা যাওয়ায় ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি। ন্যাশনাল গার্ডের 20 বছর বয়সী স্পেশালিস্ট স্যারা ব্যাকস্ট্রম ও 24 বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফ গত বুধবার দুপুরে হোয়াইট হাউসের কাছে গুলিতে গুরুতর আহত হন। পরদিন ব্যাকস্ট্রম মারা যান। ট্রাম্পের অপরাধ দমন মিশনের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসিতে নিয়োজিত ছিলেন তারা। এর আগে ডোনাল্ড ট্রাম্প কয়েকটি শহরে ন্যাশনাল গার্ড পাঠিয়ে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়া করার চেষ্টা করতে গিয়ে আদালতের চ্যালেঞ্জের মুখেও পড়েছেন। ওই গুলিবর্ষণের ঘটনাকে ট্রাম্প সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেন। এছাড়া তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসন আফগানিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা অনেক আফগান নাগরিকদের দেশে প্রবেশ করতে দিয়ে সমস্যা তৈরি করেছেন বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, তিনি দরিদ্র দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ এবং কয়েক মিলিয়ন মানুষকে দেশ থেকে বহিষ্কার করতে চান। এদিকে সন্দেহভাজন হামলাকারী লাকানওয়াল 2021 সালে অপারেশন অ্যালাইস ওয়েলকাম কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। জো বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর ঝুঁকিতে থাকা আফগানদের পুনর্বাসনে এই কর্মসূচি চালু করেছিল। তবে ট্রাম্প ঘোষণা করেছেন, আফগান শরণার্থীদের বাছাই প্রক্রিয়া আবারও তদন্ত করা উচিত। তাদের বড় অংশই আগে যুক্তরাষ্ট্রের দোভাষী ও অনুবাদক হিসেবে কর্মরত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। বিনিয়ামিন, RTV। প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে চীনের একটি প্রতিষ্ঠান। তাদের দাবি 90% কম খরচে এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করবেন তারা। ইতিমধ্যেই গণ উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। ক্ষেপণাস্ত্রের পাল্লা 500 থেকে 1300 কিলোমিটার এবং গতিবেগ শব্দগতির 5 থেকে 7 গুণ। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। লিংকং তিয়াংশিং টেকনোলজি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান শুরু করেছে যুগান্তকারী সূচনা। কম খরচে উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গণ উৎপাদন শুরু করেছে চীনের এই বেসরকারি অ্যারোস্পেস কোম্পানি, যা সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের শক্তি ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বেইজিং ভিত্তিক এই কোম্পানিটি তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় YKJ-1000 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আকাশে উঠছে এবং মরুভূমির একটি বাস্তব লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
কোম্পানির একজন প্রতিনিধি জানায়, এই ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে গণ উৎপাদন শুরু করেছে এবং এর উৎপাদন ব্যয় প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় মাত্র 10 ভাগের 1 ভাগ। YKJ-1000 ক্ষেপণাস্ত্রের পাল্লা 500 থেকে 1300 কিলোমিটার, গতিবেগ শব্দগতির 5 থেকে 7 গুণ এবং এটি 6 মিনিট ধরে পাওয়ার্ড ফ্লাইট ধরে রাখতে সক্ষম। এর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখতে সাধারণ শিপিং কন্টেনারের মতো করে ডিজাইন করা হয়েছে। ভিডিওতে দেখা যায় একটি ট্রাক কন্টেনারটিকে মরুভূমির ক্ষেপণাস্ত্র স্থলে নিয়ে যায়। এরপর কন্টেনারের 4 কোণা থেকে স্বয়ংক্রিয়ভাবে স্টেবিলাইজার সাপোর্ট বের হয়ে আসে। অ্যানিমেটেড ফুটেজে আরও দেখা যায় ক্ষেপণাস্ত্রটি মাঝপথে লক্ষ্যের অবস্থান শনাক্ত করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে হুমকি এড়িয়ে যেতে পারে। এই সক্ষমতা থাকা ইঙ্গিত করে এটি বিমানবাহী রণতরী সজ্জিত শত্রুর নৌবাহিনীর আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো প্রতিরক্ষা বলয়েও ভেদ করতে পারে। আব্দুল মালেক, RTV। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মৌসুমী ঝড় ও ভারী বর্ষণের জেরে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত 174 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 80 জন। শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের শীর্ষ নির্বাহী AFP-কে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বন্যা ও ভূমিধসের কারণে দ্বীপের অনেক অঞ্চলের রাস্তাঘাট ও টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে শ্রীলঙ্কায় ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 80, নিখোঁজ রয়েছে আরও অন্তত 34 জন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র DMC-র তথ্য মতে ঘূর্ণিঝড়ে 44,192 পরিবারের অন্তত 1,48,603 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। সফটওয়্যার আপডেটের কারণে বিশ্বব্যাপী এয়ারবাসের বিমান চলাচলে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে এয়ারবাসের A320 মডেলের বিমানের সফটওয়্যার আপডেট করতে বলা হয়েছে। ফলে এরই মধ্যে শনিবার বিভিন্ন এয়ারলাইন্স অনেক ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। সৌর বিকিরণের প্রভাবে বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি হতে পারে এমন আশঙ্কায় 6,000 বিমানের সফটওয়্যার আপডেট করা হবে। গত অক্টোবরে জেটব্লু এয়ারক্রাফটের মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রগামী একটি বিমান উড়ন্ত অবস্থায় হঠাৎ করে নিচে নেমে আসে। পরে বিমানটি জরুরি অবতরণ করে। এরপর তদন্তে দেখা যায় সৌর বিকিরণের কারণে এমনটি হয়েছে। এই সমস্যার সমাধানে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ গাজার রাফা শহরের নিচে একটি টানেল থাকা 9 জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তারা জানায় টানেল থেকে পালানোর সময় 30 জনের বেশি হামাস সদস্যকে নিরস্ত্র করেছে তারা। টানেলটিতে এখনও শতাধিক হামাস যোদ্ধা আটকে রয়েছে। এর আগে হামাস এবং মধ্যস্থতাকারী দেশগুলো তাদের নিরাপদে বের হতে দেওয়ার আবেদন জানালেও এতে কোনো সাড়া দেয়নি ইসরায়েল। এদিকে দখলকৃত পশ্চিম তীরের তুবাসে চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত 130 ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়া আত্মসমর্পণের পরেও জেনিনে 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে IDF। একে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্ববাজারে 2 সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন ফেডারেল ব্যাংকে সুদহার কমার আশঙ্কায় স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছে ব্যবসায়ীরা, যার ফলে বেড়েছে এই দাম। শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম 0.4% বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $4,174.15 হয়েছে, যা 14 নভেম্বরের পর স্বর্ণের সর্বোচ্চ দর বলে জানা যায়। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। বর্তমানে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,08,167 টাকা। সংবাদ শেষ করব যুক্তরাষ্ট্র জুড়ে থ্যাঙ্কসগিভিং ডের উৎসবের খবর দিয়ে। যুক্তরাষ্ট্র জুড়ে বছর শেষে উৎসবের আমেজে যখন মাতোয়ারা সবাই, তখনই পালিত হলো দেশের অন্যতম বড় সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন থ্যাঙ্কসগিভিং ডে। ধর্মবর্ণ নির্বিশেষে পরিবার পরিজন নিয়ে কৃতজ্ঞতা প্রকাশের এ দিনটি পালিত হয় ঐতিহ্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে। উৎসব পালনে প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই। ঘরে ঘরে টার্কি ভোজ, আত্মীয় স্বজনের মিলন মেলা আর রেস্টুরেন্টে রেকর্ড অর্ডারে জমে উঠেছে উৎসবের আবহ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ক্রিসমাসের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের দিন থ্যাঙ্কসগিভিং ডে। প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার সার্বজনীন এ উৎসব উদযাপিত হয়ে থাকে। ক্রিসমাস উৎসবের সাথে ধর্মের যোগসূত্র থাকায় পশ্চিমের দেশগুলোতে থ্যাঙ্কসগিভিং ডে বা ধন্যবাদ একটি সার্বজনীন সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব হয়ে উঠেছে। থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে সবকিছুই বন্ধ থাকে। জাঁকজমকভাবে দিনটি পালন করা হয়। দিনের সেরা পার্টি ও পারিবারিক অনুষ্ঠানে টার্কি রান্না এবং পরিবার নিয়ে টার্কি ভোজ হয়ে থাকে।
রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ন্যাশনাল টার্কি ফেডারেশন থেকে পাওয়া একটি টার্কিকে জীবন ভিক্ষা দিয়ে সাধারণ ক্ষমা করেন প্রেসিডেন্ট। এটি হোয়াইট হাউস টার্কি পার্ডন নামে পরিচিত। 1947 সাল থেকে হোয়াইট হাউসে এ রীতি প্রচলিত আছে। এবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টার্কিকে ক্ষমা করে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। বহু জাতি ও সংস্কৃতির যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরাও দিবসটি পালন করেন ঘটা করে। আত্মীয় স্বজনের বাসায় যাওয়া এবং কিছুটা পূর্বাঞ্চলীয় সংস্কৃতির মিশ্রণে টার্কি রান্না করার আয়োজন হয়ে থাকে ঘরে ঘরে। প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা প্রজন্মের কাছে দিবসটি অন্য যে কোনো আমেরিকানদের মতোই গুরুত্ব পেয়ে থাকে। এবারও এমন আয়োজন দেখা গেছে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। আজকে আমাদের অনেক বাঙালি ভাই বোনরা, আত্মীয় স্বজন সবাই টার্কি খায়। সকাল থেকে ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া শুরু করছি, এখনো দিতেছি, অলমোস্ট আমাদের শেষ। বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতেও এবারের থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন এসেছে রেকর্ড পরিমাণ টার্কির অর্ডার। ইমতিয়াজ আহমেদ, RTV। এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।